বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। সোমবার রাত 2টার দিকে যমুনার প্রধান ফটক থেকে সরে যান তারা। জুলাই আন্দোলনে আহতদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আন্দোলনের আহ্বায়ক। রোববার সন্ধ্যার পর উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মোট 7 দফা দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনের আহতরা। পরে রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। আমরা ন্যাশনাল আইডেন্টিটি চাই। সেকেন্ডলি আমাদের দায়মুক্তি অধ্যাদেশ যেটা বলা হয়, কোনো সরকার এসে যেন আমাদেরকে কোনো ধরনের আইনি জটিলতায় ফেলতে না পারে, সেটার জন্য দায়মুক্তি অধ্যাদেশ করতে হবে। কাউকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হচ্ছে না। এখানে যদি পরিপূর্ণ বা প্রপার ট্রিটমেন্টটাই হতো তাহলে তো আজ এই 6 মাস হলো হসপিটালে বেডে থাকতে হয় না। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। অভিযোগ করেন স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর আমলারা জুলাই বিপ্লবের আহতদের সুচিকিৎসায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে এটা এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। দীর্ঘ 2 ঘন্টা আলোচনার পর হাসনাত আব্দুল্লাহ জানান আহতদের সব দাবি পূরণ করা হবে। এরপর হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে রাত 2টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান জুলাই আন্দোলনের আহতরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে প্রায় 6 ঘন্টার সড়ক অবরোধ শেষে রোববার বিকেলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার বেলা 11টা থেকে শ্যামলীতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাই আগস্ট আন্দোলনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে পথে নেমে এসেছিলেন ছাত্র জনতা। এবার আহত হয়ে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আবারও নামলেন সড়কে। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। তাদের অভিযোগ, দেশের জন্য আন্দোলন করতে আহত হওয়ার পরও তাদের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না সরকার। সুচিকিৎসা দেওয়ার কথা ছিল, ওরা এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল যে আমরা ডিসেম্বরের শেষ দিকে এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তাদের, তখন তারা দেয়নি। এর আগেও সড়ক অবরোধ করেন আহতরা। সে সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সুচিকিৎসার আশ্বাস। তবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আহতদের। বাবা মাকে এখন আমার এলাকায় প্রতিবেশীর কাছে শুনতে হয়েছে, আপনার ছেলে তো পঙ্গু, আপনার ছেলে আন্দোলনে কেন গেল? আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু এটা পূরণ করা হয়নি, এজন্য আমরা আবার নামছি। এদিকে অবরোধের কারণে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে শ্যামলী ও আশপাশের অনেক সড়ক। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গন্তব্যস্থানে আসাটা যাওয়ার জন্য আমি খুবই কষ্ট করে আসছি, যেটা হচ্ছে মনে করেন 2 থেকে 3 কিলোমিটার আমার হাঁটাই লাগছে। অপারেশনের ডেট আছে, সে সময় মতো আসতে পারতেছে না। আমি চোখের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানেও একই কথাবার্তা শুনলাম। মানুষ আসলে চরম একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে। শ্যামলীর আশেপাশে অন্তত 10টি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি দিয়েছেন তিতুমিরের শিক্ষার্থীরা। রোববার রাতে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। এর আগে টানা 4র্থ দিন সড়ক অবরোধ করে জনভোগান্তি ঘটান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তাদের অবরোধের কারণে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে মহাখালী বনানী সড়কে যান চলাচল। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল কলেজ ক্যাম্পাস। সরকারের পক্ষ থেকে বারবার অযৌক্তিক দাবি না মানার কথা বলা হলেও থামেনি বিক্ষোভ। বিশ্ব ইজতেমার কারণে রোববার সকাল থেকে থেমে থেমে কর্মসূচি চললেও বিকেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর অবস্থান নেয় মহাখালী আমতলী সড়কে, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
দাবি মানছে না, তাই আমরা আজকে এখানে অবস্থান করছি, প্রত্যাখ্যান করছি টোটালি। আর আমাদের এই আন্দোলন আমরা অনির্দিষ্টকালের জন্য চলমান রাখবো। অবরোধের কারণে যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। দুদিন পর পর আন্দোলনের নামে অবরোধ, ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্নও মানুষের। যারা আমাদের সাধারণ জনগণদেরকে এরকম ভোগান্তি স্বীকার করছে, সেই বনানী কাকুলি থেকে হেঁটে আসছে, আপনারাই বলেন এটা কি স্বাধীন দেশের প্রাপ্য ছিল? আমাদের ছাত্রদের কাছে প্রশ্ন, তারা কি আমাদেরকে আরো কষ্ট দিতে চাচ্ছে স্বাধীন দেশে? একটা লেন ওনারা ইমার্জেন্সি যে লেনটা সেটা একটা ফাঁকা রাখার দরকার ছিল। পেছনে কিছু অ্যাম্বুলেন্স আছে, তারা আসতে পারতেছে না। কি বলবো, এটা মানা যায় না আসলে। এইভাবে দেশে কি শুরু হয়েছে এগুলা? সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় বলে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। আজকে উপদেষ্টাদের অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তারা আমাদের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। এদিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনের পঞ্চম দিন পার করেছে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে অসুস্থ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর এনইসিতে একনেক সভা শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, এটি মানা হলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় মোংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ এবং অনশন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই দাবিতে সময় বেঁধে দিয়ে সরকারকে আলটিমেটামও দেয় তারা। রোববার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কোনো অযৌক্তিক দাবি সরকার মানবে না। কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এ সময় আসছে বাজেট নিয়ে তিনি বলেন, অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেওয়া হবে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না, তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনের আগ্রহী সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। এ বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। অনেক প্রকল্পে পায়রা বন্দর এরকম কিছু প্রকল্প আছে, যেসব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গেছিল। একনেক সভায় দেশীয় নতুন গ্যাস কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ব্যয় হবে ১২,৫৩২ কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ৭ কলেজ নিয়ে কমিউনিটি বিশ্ববিদ্যালয় করা সহ নানা প্রস্তাবনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালানোর চিন্তাও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা চান আলাদা একটি বিশ্ববিদ্যালয়। কিন্তু এসব কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষে এখন ফাইনাল পরীক্ষা চলছে, তাই দ্রুত সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। আমাদের প্রত্যাশা হবে যে এই সেশন জেটটা যদি কমান যায়, একটা রূপরেখা দিয়ে স্বতন্ত্র ইউনিভার্সিটির কার্যক্রমটা পরিচালনা করা, যত দ্রুত সম্ভব যারা দায়িত্বে আছেন তারা সবাই যাতে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষা জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় চালুর আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসন নিয়েও ভাবা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই মত, সেটা হলো এই ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়
সেটা তারা সহযোগিতা দিয়ে যাবেন। শিক্ষা গবেষকরা বলছেন নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য আইন করতে হবে, লাগবে প্রশাসনিক ভবন, উপাচার্য, কোষাধ্যক্ষ সহ প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে। এসবের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আমরা ইনটেক বন্ধ করে দিয়েছি, আমরা আর নতুন করে নিচ্ছি না, কিন্তু আমরা যারা অলরেডি চলে আসছে সিস্টেমের মধ্যে তাদের শিক্ষা ব্যবস্থাটা যেন কমপ্লিট করতে পারে, পরিপূর্ণভাবে শেষ হয়, সেক্ষেত্রে আমরা সেই ধরনের এই কথাগুলো আমরা বলে আসছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, বেশ কয়েকটি নামের প্রস্তাবনাও দেয়া হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেয়া হবে। তারা কিন্তু সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে আমরা যৌথভাবে কাজ করব, মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি লঞ্চ কমিশন টুগেদার, এবং এটাই দরকার। সেক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, বাট উই আর ডুইং আওয়ার ওয়ার্ক। এই সময়ে তিতুমির কলেজের আলাদা বিশ্ববিদ্যালয় দাবি অযৌক্তিক বলছেন বাকি 6 কলেজের শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের কেউ অপকর্মে জড়ালে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি ও দলের ভেতরে ব্যাপক পরিবর্তন আনার আশ্বাস দেন তিনি। রোববার রাজধানীর কদমতলীতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, সংস্কারের কারণে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে স্বৈরাচার। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে বিএনপি। বিভাগ ও জেলার পর থানা পর্যায়ে চলছে কর্মশালা। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কদমতলী থানায় এই আয়োজন। শুরুতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দেন, দলের কারো বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, যখন কেউ সাহস পায়নি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠায় বহু মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। তাই সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করার সুযোগ নেই। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন নির্দিষ্ট সময় পরপরই হতে হবে, না হলে জন অধিকার প্রতিষ্ঠিত হবে না, বলেন তারেক রহমান। আমরা বিপদ থেকে রক্ষা করতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাদফজর আম্বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই ধাপে ঢাকার একাংশ সহ 22 জেলা অংশগ্রহণ করছে। এর আগে রোববার সন্ধ্যা থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয় রোববার সকালে। এরপর মাঠ ছাড়তে শুরু করেন অংশগ্রহণকারী মুসল্লিরা। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রায় 40 লাখ মুসল্লি। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে 2 ধাপে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে 5ই ফেব্রুয়ারি। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার বিষয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, ফজরের নামাজের পরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? এখন কোনো বয়ান হচ্ছে কি? দেখুন, আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে তৃতীয় ধাপে ফজরের পর আহ্বান হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই বয়ান কিন্তু শুরু হয়নি এবং কিছুক্ষণ পরে এই বয়ান
শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই বয়ানের মাধ্যমে কিন্তু আজকে শুরু নিজামী অনুসারীদের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আপনাকে বলে রাখি, এই পর্বে কিন্তু 22 জেলার মুসল্লিরা অংশ নিয়েছে। প্রথম পর্বের সেই মোনাজাতের পর যারা মুসল্লিরা ছিলেন হয়েছিল প্রথম পর্বে, সেই মোনাজাতের পর যারা মুসল্লিরা ছিলেন তাদের এই ইজতেমা মাঠ ত্যাগ করার রাত্রেই অধিকাংশ মুসল্লি এসেছেন এবং তাদের যে নিজের যে চিন্তা, সেই চিন্তায় অবস্থান নিয়েছেন। এবং এখানে বিভিন্ন জেলাওয়ার যে চিন্তাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন রাত্রে থেকেই। এবং আজকে ধর্মীয় বয়ান হবে এবং বিভিন্ন যারা মুরব্বী তারা বয়ান করবেন। এখানে আরবি, উর্দু এবং হিন্দিতে বয়ান হচ্ছে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং আরবি, উর্দু এবং হিন্দিতে বয়ান হচ্ছে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের যে মাওলানারা তারা এখানে বয়ান করছেন। এবং এই বয়ানগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে আবার বাংলায় তর্জমা করা হচ্ছে, যাতে মুসল্লিরা এখান থেকে শিখতে পারেন, অনুধাবন করতে পারেন এবং যে মর্মকভাবে বয়ানগুলো বাংলা তর্জমা হচ্ছে। এবং অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে 5% মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, আর বছরে মারা যান 35,000। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে 2021 সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে বলা হয়, ঘি, গুড়, মধু, মিষ্টিতে মাত্রাতিরিক্ত ভেজাল রয়েছে। পুষ্টির সমস্যার মূল কারণই অনিরাপদ খাদ্য। তাই তো পুষ্টি নিশ্চিতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আর অনিরাপদ খাবার গ্রহণে শিশু, গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিহীনতা তৈরি হয়। অসাধু ব্যবসায়ীরা মানুষের প্রতিদিনকার বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর বিষাক্ত উপকরণ মেশাচ্ছে। এইসব পণ্য কয়েক হাত ঘুরে আসে ভোক্তার হাতে। ভেজাল খাদ্য খেয়ে রোগে ভুগে ধুকে ধুকে মৃত্যু হয় অনেকের। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2025 পালন উপলক্ষে সেমিনার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেমিনারে বক্তারা বলেন, অনিরাপদ খাদ্য গ্রহণে দিনে 5% মানুষ কোনো না কোনোভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। 5% টোটাল পপুলেশনের 5% প্রত্যেক দিনে কোনো না কোনো কারণে ডায়রিয়াতে আক্রান্ত হন এবং এর মূল কারণটা হচ্ছে খাদ্য। এত অসংখ্য লোক, তাদেরকে এই খাবার সরবরাহ করতে গিয়ে আমরা বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই খাদ্যের নিরাপদতা, সেফটিটা আসলে মেনটেন করা যাচ্ছে না। আমরা শাকসবজি, ফলমূল কিনবো, আমাদের দেখতে হবে এই ফলমূল, শাকসবজির রংটা ঠিক আছে কিনা, মানে ফ্রেশ আছে কিনা, তাজা আছে কিনা, এটা দেখতে হবে। একটা খাবার যদি অনেক দিন ফ্রিজে থাকে, স্টোর থাকে, তো অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে ইলেকট্রিসিটি সাপ্লাই সেটা মেনটেন হয় না। ভবিষ্যৎ প্রজন্ম খাদ্যে ভেজালের কারণে শরীরে বিভিন্ন জটিল ব্যাধি নিয়ে বেড়ে উঠছে এবং অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে মনে করেন বক্তারা। 63.67% ঘি হচ্ছে এখানে ভেজাল থাকে। এছাড়া গুড়ে দেখা যাচ্ছে 43.75% বা 43.75% এখানে অনিরাপদ থাকে গুড়টা। 2018 সাল থেকে 2 ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য, খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। তাহলে যে একটা সাইকেল তৈরি করে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় 15 দিন ধরে মিলছে না নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী পিসিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা। সন্তানকে টিকা না দিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। চিকিৎসকেরা বলছেন, সময়মতো টিকা না পেলে শিশুদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শিশুদের মারাত্মক রোগ হুপিং কাশি, ডিপথেরিয়া ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট এবং নিউমোনিয়া প্রতিরোধে দেয়া হয় পিসিভি টিকা। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। তবে চট্টগ্রামে অনেক টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে মিলছে না এইসব বিনামূল্যের টিকা। বেসরকারিভাবে টিকা দিতে গেলে প্রতি ডোজের দাম পড়ে 5 থেকে 7,000 টাকা। আমি সবসময় ওকে টাইমলি দেওয়ার চেষ্টা করি, মানে যে ডেট দেওয়া হয় ওই ডেটেই আসি। তো কালকে আসছি, তাই নাই, ওর ডেট ছিল, আজকে আবার আসতে হইলো। আমরা চাই সবসময় যেন টিকাটা সঠিক টাইমে দেওয়া হয়, আমরা বাচ্চা যেন সুস্থ থাকে। সময় মতো টিকা দিতে না পারলে নবজাতক ও শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশু সন্তানদের ক্ষেত্রে আমাদের উৎকণ্ঠা, উদ্বেগ এবং সচেতনতা সবগুলোই আমাদের ব্যাপকভাবে থাকে, এবং যখন সরবরাহ না পাই তখন ন্যাচারালি আমাদের উৎকণ্ঠা বেড়ে যায়। গত বছর টিকা সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে জানিয়ে শীঘ্রই সংকট দূর হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। 23 সাল এবং 24 সালের প্রথম দিকে কিছু ঘাটতি থাকার কারণে কিছুটা ড্রপ আউট ছিল, সেগুলো কাভার করতে গিয়ে কিছুটা আমাদের ঘাটতি আছে। এই বছরের প্রথম দিকে আমরা চাহিদা বেশি দিয়েছি, আশা করি সব ভ্যাকসিন যদি অ্যাভেলেবল চলে আসে তাহলে আর কোনো ঘাটতি থাকবে না আমাদের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি ও উপজেলায় বছরে 7.5 লাখ পেন্টাভ্যালেন্ট টিকা লাগে। সবশেষ 15 জানুয়ারি 40,000 পেন্টাভ্যালেন্ট ও 10,000 পিসিভি ভ্যাকসিন সরবরাহ করা হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের আলোচিত স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে চলেছে মিনি চিড়িয়াখানা। এক যুগ ধরে বন বিভাগকে কিছু না জানিয়ে চিড়িয়াখানাটি চালাচ্ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার। সেখানে অভিযান চালিয়ে ভাল্লুক, কুমির সহ 78টি বিলুপ্তপ্রায় প্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিলুপ্তির মুখে থাকা উল্লুক স্বপ্নপুরী চিড়িয়াখানায় আছে পাহাড়ি ভাল্লুক, লজ্জাবতী বানর, হর্নবিল সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। দীর্ঘদিন আটকে রেখে অবৈধ চিড়িয়াখানায় দর্শনীর বিনিময়ে এসব প্রাণী প্রদর্শন করা হয়। সম্প্রতি সেখানে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সাপ, সাম্বার হরিণ, কচ্ছপ, রাজধনেশ, কুমির সহ 74টি প্রাণী উদ্ধার হয়। চিড়িয়াখানা নিয়ে রয়েছে বন্যপ্রাণী পাচারের অভিযোগও। স্বপ্নপুরী কর্তৃপক্ষকে লাইসেন্স ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে, যদিও তারা রোববার পর্যন্ত কাগজ জমা দিতে পারেনি। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু সেই প্রাণীগুলোর ডিক্লারেশন দিতে হয়, সুতরাং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ডিক্লারেশন দিতে পারেনি। বন্যপ্রাণী আইনের ভায়োলেশন হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাব। পাশাপাশি আমরা সেই সকল বন্যপ্রাণী পাচারকারী চক্রের সাথে যদি তাদের কোনো লিঙ্ক আপ পাই, আমরা সেই বন্যপ্রাণী পাচার রিলেটেড মামলায়ও কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেতে পারবো। 2001 সালে মিনি চিড়িয়াখানার অনুমোদন নেন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ। 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হওয়ার পরও প্রভাব খাটিয়ে চিড়িয়াখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি। রাজশাহী চিড়িয়াখানা, তারপর হলো আপনার বিডিআর ক্যাম্প থেকে ভল্লুক দিছে, তারপর হলো আপনার দ্য রওশন সার্কাস থেকে ভল্লুক দিছে। বন বিভাগ বলছে আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বিনোদন কেন্দ্রে প্রাণী প্রদর্শন নিষিদ্ধ। সারা দেশেই মিনি চিড়িয়াখানায় প্রাণী উদ্ধারে অভিযান চলবে। এরকম বন্যপ্রাণী আটক করে আছে, কোথাও লাইসেন্স দেওয়া নাই। সুতরাং এগুলি সবই আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ। এখন সুযোগ হয়েছে, আমরা এগুলি উদ্ধারে অপারেশনে কার্যক্রম আরম্ভ করছি। স্বপ্নপুরী থেকে উদ্ধার হওয়া কিছু প্রাণী রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বুধবার সেখানে দ্বিতীয় দফা অভিযান চালানো হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনোটির বয়স 50 বছর, কোনোটির আবার তার চেয়েও বেশি। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এরপরে এসব বেইলি সেতুই যোগাযোগের অন্যতম ভরসা প্রত্যন্ত অঞ্চলের মানুষের। দেশের বিভিন্ন এলাকার বেইলি সেতুর এই চিত্র। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে পাকা সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম মদনপুর বেইলি সেতুটি অর্ধ শতাব্দী পুরনো। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা বলছেন, বিভিন্ন উপজেলা সড়কে অন্তত 25টি বেইলি সেতু 50 থেকে 60 বছরের পুরনো। এর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা 7 বেইলি সেতু অপসারণের দাবি দীর্ঘদিনের। কয়েকদিন আগে স্কুল থেকে ছাত্রছাত্রী যাওয়ার সময় গাড়ি উল্টিয়া পড়ে গেছে। ড্রাইভাররা কি করবো? কাজটা যদি দ্রুত হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এই ব্রিজটা মানে কোন সময় যে কি হয় আসলে আমরা বলা যায় না। বেইলি সেতুগুলো মাসে অন্তত একবার মেরামত করতে হচ্ছে উল্লেখ করে সড়ক বিভাগ বলছে, আগামী বছরের মধ্যে নতুন সেতু তৈরির উদ্যোগ নেওয়া হবে। হঠাৎ করে ভাঙিয়া পড়ে যায় অনেক সময়, এর জন্য রিপেয়ারিং করে রাখা লাগে। বছর দুয়েকের মধ্যে মোটামুটি সুনামগঞ্জের ম্যাক্সিমাম বেইলি ব্রিজগুলো আমরা আরসিসি বা পিসি গার্ডার ব্রিজে রূপান্তর করতে পারব। ঝুঁকিতে থাকা অন্তত 8টি বেইলি সেতু দেখা মিলবে কুমিল্লার ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের 35 কিলোমিটার অংশে। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে ঝুঁকি নিয়ে। তবে সড়ক বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ এবং নতুন করে সেতু নির্মাণে হাতে নেওয়া হচ্ছে 348 কোটি 26 লাখ টাকার প্রকল্প। অনেক মালবাহী ট্রাক, বড় বড় বাস চলে,
সেই ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়া যায়। এলিজিবল কন্ট্রাক্টর আমরা এখন পাচ্ছি না, 2বার আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করি এবার আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা দরপত্র মূল্যায়ন প্রতিবেদন পাঠাবো প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে, সমাধান হচ্ছে। 7 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুতে তৈরি হয়েছে গর্ত। চালকদের সতর্ক করতে গাছের ডালের সাথে লাল কাপড় বেঁধে নিশানা টাঙিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ। জেলায় এমন শতাধিক বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে অসংখ্য মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাজ শেষ না করেই টাকা নিয়ে উধাও হয়ে গেছে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক প্রকল্পের ঠিকাদার। মেয়াদ শেষ হওয়ার 1 বছরের বেশি পেরিয়ে গেলেও সংস্কার শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। এজন্য সড়ক বিভাগের অদূরদর্শিতাকে দুষছেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ বলছে দরপত্রের শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কের চিত্র এটি। এ সড়কে প্রতিদিন চলাচল করে পণ্য ও যাত্রীবাহী 8 শতাধিক যানবাহন। অসংখ্য ছোট বড় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। 25 কিলোমিটার দীর্ঘ সড়কের 20 কিলোমিটারই চলাচলের অনুপযোগী। চালকদের অভিযোগ, আগে জেলা সদর থেকে পানছড়ি পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগলেও বেহাল রাস্তার কারণে এখন সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার বেশি। পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বেহাল সড়কে চলতে গিয়ে প্রায় অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। ঘটছে দুর্ঘটনাও। পানছড়ি থেকে খাগড়াছড়ি আসতে মোটামুটি হচ্ছে 45 বা 40 বা 45 মতো লাগতো, মিনিট লাগতো আর কি, সময় লাগতো। আর এখন 1 ঘন্টারও বেশি সময় লাগে। প্রত্যেকটা দিনে দুর্ঘটনা ঘটে গাড়ির কোনো না কোনো কারণে। আর বিশেষ করে মা বোনদের যারা ডেলিভারি রোগী, এই মাসের ভিতরে অন্তত 10টা ডেলিভারি চিহ্নিত হয়েছে। কাজ না করেই প্রায় 3.25 কোটি টাকা নিয়ে ঠিকাদারের উধাও হওয়ার পেছনে সড়ক বিভাগের গাফিলতি দেখছেন ব্যবসায়ীরা। খাগড়াছড়ি-পানছড়ি সড়ক আজকে দীর্ঘ 4 বছর যাবৎ অচল অবস্থায় পড়ে আছে। একক গর্ত ছোট ছোট কূপে পরিণত হয়েছে। খাদ্য সরবরাহ থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একাধিকবার চিঠি দিয়েও জবাব পাওয়া যায়নি জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে দরপত্রের শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি অংশ কাজ করে ঠিকাদার এখন পর্যন্ত আসলে বাকিটি শেষ করতে পারেনি। তো এই বিষয়ে আসলে আমরা ঠিকাদারকে বারংবার চিঠি দিয়ে পত্র প্রদান করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 2023 সালে শুরু হওয়া সড়কটির সংস্কার ব্যয় ধরা হয় 13 কোটি 35 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতা 53 বছরেও যাত্রী সেবার মান বাড়েনি নীলফামারী রেলওয়ে স্টেশনে। উপজেলা স্টেশনের চেয়েও নাজুক অবস্থা জেলার প্রধান স্টেশনটির। এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি স্টেশন মাস্টারের। জনবল সংকটে নীলফামারীর 9টি রেল স্টেশনের মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। যে 4টি চালু আছে তার মধ্যে একটি জেলা সদরের মূল স্টেশন। সেখানে নেই পর্যাপ্ত বসার জায়গা, বিশ্রামাগার ও শৌচাগার। প্ল্যাটফর্ম ছোট ও ওভারব্রিজ না থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সিট নাই, মানে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়া মানে রাস্তা যেই পাশ থেকে ওই পাশে পার হওয়া, একটা ওভারব্রিজের ব্যবস্থা করা হয় নাই। ভালো মানে বিশ্রামাগার নাই। আবার বিশ্রামাগারের যে একটা টয়লেট ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, সেটা উন্নত মানের নয়। সবাই মহিলা পুরুষ সবাই মিলে এক টয়লেট ইউজ করে। মোটামুটিভাবে দেখছি আমাদের বহুত বড় লম্বা গাড়ি, কিন্তু আমাদের টিকিট নাই। স্বাধীনতার 53 বছরেও স্টেশনটির কোনো উন্নয়ন হয়নি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। মানুষের জন্য সুবিধা বঞ্চিত না হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যে আপনারা এই স্টেশনটাকে একটা ডেভেলপ উন্নতির ছোঁয়া লাগাবেন। নানা সংকটের কথা স্বীকার করে স্টেশন মাস্টার বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উন্নয়ন শুরুর আশা তার। আমরা আমাদের ঊর্ধ্বতম স্যারদেরকে জানাইছি, বিষয়গুলো মেসেজ করছি। তো সম্ভবত অচিরে এই সমস্যাগুলোর সমাধান হবে। আর দ্রুত যদি সমাধানগুলো হয়, সমস্যার সমাধান হলে হয়তো যাত্রীর ভোগান্তি কমবে। নীলফামারী রেল স্টেশন হয়ে ঢাকা, খুলনা, রাজশাহী রুটের 7টি ট্রেন ছাড়াও চলাচল করে বাংলাদেশ ভারতের যৌথ ট্রেন সার্ভিস মিতালি এক্সপ্রেস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।